বিদ্যা, স্ট্রেট লাইন মোশন। আমরা গতিবিদ্যা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বলবিদ্যা, ফিজিক্সের একটা পার্ট, কি বিদ্যা বা মেকানিক্স, মেকানিক্স এ হচ্ছে ফিজিক্সের একটা পার্ট। ফিজিক্সের একটা পার্ট হচ্ছে মেকানিক্স। মেকানিক্সকে আমরা তিন ভাগে ভাগ করব। এক হচ্ছে স্ট্যাটিক, দুই হচ্ছে কাইনেমেটিক্স, তিন হচ্ছে ডাইনামিক্স। ওকে, ফিজিক্সের একটা পার্ট মেকানিক্স, বলবিদ্যা, পদার্থবিদ্যা, বলবিদ্যা, মেলাগুলো বিদ্যা আছে, এর মধ্যে বলবিদ্যা একটা পার্ট। বলবিদ্যায় স্ট্যাটিক মানে স্থিতিবিদ্যা, বাংলা হচ্ছে স্থিতিবিদ্যা। কাইনেমেটিক্স হচ্ছে স্মৃতিবিদ্যা। আর ডাইনামিক্স হচ্ছে গতিবিদ্যা। ওকে, আমরা এইগুলো পার্ট বাই পার্ট আলোচনা করতে চাই। আমরা কি পড়ছি আর কি পড়তে যাব সেই বিষয় নিয়ে। স্ট্যাটিক কাকে বলবো? স্ট্যাটিক হচ্ছে রেস্ট বা স্থির বস্তু সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হবে স্থিতিবিদ্যা। স্থির বস্তু, এই একটা অবজেক্ট এখানে আছে, চলছে না, স্থির আছে। তো স্থির থাকলে এর কি কি প্রপার্টি আসবে, আমরা সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সেটা হবে স্থিতিবিদ্যা। ঠিক আছে, এটা আমরা এখানে আলোচনা করব না। আমরা কাইনেমেটিক্স কি? তো স্মৃতিবিদ্যা অর্থাৎ যেখানে কোনো একটা বস্তুর মোশন সম্পর্কে আলোচনা করা হবে, মোশন ত্বরণ, অর্থাৎ মোশনকে আমরা কি বলি? ভি, ইউ, এ, টাইম, এদের মধ্যে যে রিলেশান তৈরি হয়, এই রিলেশানগুলো আমরা জানি, মনে আছে? রিলেশানগুলো কি? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ভিটি, তারপরে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা এস অফ টি তম সেকেন্ডের ইকুয়েশান হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই একটা ইকুয়েশান, যদিও এটা তোমরা পড়োনি। আচ্ছা, কি কারণে এই মোশন তৈরি হয় বস্তুতে? এখানে বস্তুর মোশন এর কারণ, কি কারণে হয়, কারণ খোঁজা হয় না। কি কারণে মোশন হয়? ফোর্স। গতিবিদ্যায় এই কারণ খোঁজা হয়, অর্থাৎ এই যে মোশন হলো কি কারণ হলো, এই কারণ খোঁজা হয়, অর্থাৎ ফোর্স নিয়ে আলোচনা করা হয়, ওকে, তাহলে আমরা কি বুঝলাম? দেখো, ফিজিক্সের একটা পার্ট মেকানিক্সকে আমরা তিন ভাগে ভাগ করলাম। আমরা এখানে কোনটা পড়বো, গতিবিদ্যা বা ডাইনামিক্স? যদিও পুরো চ্যাপ্টারে ডাইনামিক্স বলেছি, পুরো চ্যাপ্টারে আসলে আমরা এইগুলোই পড়ব, এটা পড়বো না, এটা পড়বো যায় বলবিদ্যা মানে আমাদের পরের চ্যাপ্টারে।
অ্যাকচুয়ালি আমরা এইটাই এখানে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এখন আলোচনা করি এটা মোশান। মোশান কাকে বলবো? মোশান কয় রকমের? রেস্ট কাকে বলবো? রেস্ট কয় রকমের? গতিবিদ্যায় আমরা কারণ খুঁজতে যাব পরের চ্যাপ্টারে। তো মূলত আমরা আগে রেস্ট কি সেই জিনিস বলি। রেস্ট কাকে বলবো, অথবা এই রেস্ট নিয়ে আমরা আলোচনা করব না, আমরা এই স্মৃতিবিদ্যা নিয়ে আলোচনা করব। স্মৃতিবিদ্যা আলোচনা করার জন্য কিছু আমাদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কেন প্রসঙ্গ কাঠামো দরকার হয়? ওকে, এগুলো লেখা হয়ে গেছে তোমাদের? আচ্ছা, এই সূত্রগুলো লিখে ফেলছ যদি এগুলো জানো তুমি? আচ্ছা, পয়লা আমরা বলবো রেস্ট কি। তো একটা বস্তু সময়ের সাপেক্ষে যদি অবস্থার পরিবর্তন না হয় তখন তাকে কি বলবো? রেস্ট। তো আমরা দেখছি যে এখানে এই বোর্ডটা রেস্টে আছে, আজকে দেখলাম এখানে, কালকে এসেও দেখবো এখানে, পরশুদিনও এসে দেখবো এখানে। তার মানে সময়ের সাথে এর অবস্থার পরিবর্তন ঘটেনি। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি কি এইভাবে আছে? তো উত্তর, এ যার পুর আছে সেই ঘুরছে পৃথিবী। এ তাহলে পৃথিবী পৃথিবীর উপর ও অবস্থান করছে, সুতরাং পৃথিবী ঘুরলে এও ঘুরছে। আমরা বুঝতে পারছি না কেন? তো আমাদের দরকার একটা রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। আমরা এগুলো সংক্ষেপেই আলোচনা করব, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো কি? অর্থাৎ দেখো এইটা মুভ করছে, কি করছে না আমরা বুঝতে পারছি না, তাই না? আমরা বলছি যে এটা আজকে দেখেছি স্থির, কালকেও এসে স্থির দেখছি। অ্যাকচুয়ালি এ স্থির না ঘুরছে? তো প্রকৃতপক্ষে এ যার পূর্ব অবস্থান করছে সেটাই ঘুরছে, পৃথিবী। তো এ ঘুরছে না স্থির আছে? তো উত্তর, এটা হচ্ছে আপেক্ষিক। এটা আপেক্ষিক, আমি কার সাপেক্ষে দেখছি। আর এই সাপেক্ষকে আমরা কি বলছি? প্রসঙ্গ কাঠামো। আমরা এরকম একটা ফ্রেম নিই যার সাপেক্ষে এক্স ওয়াই, এটা জিরো বিন্দু। মনে করো এখানে পি একটা পয়েন্ট, এই পয়েন্টটা মুভ করছে না গতিশীল হচ্ছে না স্থির আছে বুঝবো কি করে? আমরা দেখব যে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এ যদি স্থির থাকে, তাহলে আমরা বলবো এটাকে স্থির। এ যদি গতিশীল হয় তাহলে বলবো গতিশীল। সুতরাং আমরা এইটা স্থির বলছি, কার সাপেক্ষে স্থির বলছি? উত্তরের সারাউন্ডিং, চারিপাশে যা আছে তার সারাউন্ডিংয়ে। কিন্তু প্রকৃতপক্ষে এ স্থির নয়, এ গতিশীল। তাহলে কোনো বস্তুই প্রকৃত স্থির নয়, অ্যাবসোলিউট স্থির রেস্ট নয়। সবই হচ্ছে আপেক্ষিক, কারোর সাথে তুলনামূলক। আর তুলনামূলক যার সাথে আমরা তুলনা করব তাকে আমরা রেফারেন্স ফ্রেম বলছি। ওকে, তাহলে এইটা স্থির আছে, কার রেফারেন্সে স্থির আছে? উত্তর, এই ওয়ালের রেফারেন্সে, ওই বাল্বের রেফারেন্সে ও স্থির আছে। বা কোনো একটা বস্তু গতিশীল আছে, কার রেফারেন্সে? কোনো একটা কিছুর রেফারেন্স। যেমন তোমাকে বলছি তুমি হাঁটছো, এটা বুঝবে কি করে? হ্যাঁ, তুমি দেখবে যে আশেপাশের থেকে তুমি দূরে সরে যাচ্ছ, তাহলে তুমি হাঁটছো, এটা বুঝবে। যখন দুটো ট্রেন, খেয়াল করবে, ট্রেনে তোমরা উঠছো, দুটো ট্রেন পাশাপাশি একটা স্টেশনে এসে থামলো, তুমি ট্রেনের যাত্রীকে জানলা দিয়ে দেখতে পাচ্ছ। হঠাৎ একটা ট্রেন যাত্রা শুরু করেছে, তুমি বুঝতে পারবে না কোনটা যাত্রা শুরু করেছে, কারণ তখন তুমি আশেপাশের দিক তাকায় দেখবা যে কোন একটা স্থির বস্তুকে রেফারেন্স ধরবে, দেখবে যে ও আমারটা তো যাচ্ছে না, ওরটা যাচ্ছে। কারণ প্রাথমিক অবস্থায় তুমি বুঝতে পারবে না যে কারটা যাচ্ছে। যেমন পৃথিবী ঘুরে কি ঘুরে না?
প্রমাণ আছে? নাই, প্রমাণ নাই। তুমি এখান থেকে পৃথিবীর ঘোরা বুঝতে পারবে না, কারণ তোমার আশেপাশে কোনো রেফারেন্স নেই। তুমি যেই পৃথিবীর বাইরে যাবে, বাইরে থেকে দেখবে যে হ্যাঁ পৃথিবী ঘুরছে, কারণ তুমি রেফারেন্স পেয়ে গেছো। ঠিক আছে? পৃথিবীতে বসে থেকে তুমি পৃথিবীর ঘূর্ণয়ন অবজারভেশন করতে পারবে না। হ্যাঁ, তুমি দেখছো যে সূর্য উঠছে পূর্বে পশ্চিমে, কিন্তু সেটা দেখে তুমি বুঝতে পারছো না যে আসলে পৃথিবী ঘুরছে না সূর্য যাচ্ছে। অ্যাকচুয়ালি রেফারেন্স না থাকার কারণে পৃথিবী যে ঘুরছে এটা তুমি বুঝতে পারছো না। তাহলে কোনো ঘূর্ণয়নই অ্যাবসুলেট স্থির বা অ্যাবসুলেট গতিতে নাই, সবই আপেক্ষিক। আমরা এই আপেক্ষিক শব্দটা ইউজ করব। আর আপেক্ষিক কার সাপেক্ষে? উত্তর রেফারেন্সের সাপেক্ষে। কথা বুঝতে পেরেছ? যেমন আমরা হাইড্রোজেনের যোজনী 1 ধরেছি, 1 ধরে ক্লোরিনের অমুক, অক্সিজেনের যোজনী নির্ধারণ করেছি, তাহলে হাইড্রোজেনকে 1 ধরতে হয়েছে। অনুরূপভাবে কাউকে আমরা সাপেক্ষে ধরে অন্য কোনো বস্তুর গতি আমরা নির্ধারণ করে দেব। ঠিক আছে? এটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম। তাহলে রেফারেন্স ফ্রেমের সংজ্ঞা বইয়ে দেওয়া আছে কি? কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি অবস্থা নির্ণয়ের জন্য 3 মাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুর অবস্থান, স্থিতি, গতি অবস্থা নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আরেকবার বলি, কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি অবস্থা নির্ণয়ের জন্য, স্থির অথবা গতিশীল নির্ণয়ের জন্য 3 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এখানে আমরা দ্বিমাত্রিক করেছি, 3 মাত্রিক হলে এইটা হবে জেড অক্ষ, স্থানাঙ্ক ব্যবস্থার বিবেচনা করা এবং যার সাপেক্ষে বস্তুটির অবস্থান, স্থিতি বা গতি অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো 2 ধরনের, একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটে, প্রয়োগ করা যায়, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলবো। আবার শুনো, যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটে। নিউটনের কোন কোন সূত্র আছে? তো নিউটনের গতীয় সূত্র আছে, নিউটনের যত সূত্র আছে, যে প্রসঙ্গ কাঠামোতে এটা চলে সেটাই হবে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় বা নন ইনার্শিয়াল প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে এরকম, মনে করো তুমি ট্রেনে ট্রাভেল করছো, ট্রেনের এটা কি ধরে আছো, হঠাৎ করে তুমি ধরেই নাই, ট্রেন যাচ্ছে, তুমিও ট্রেনের সাথে সমবেগে যাচ্ছ, তোমার পায়ে আছে স্কেটিং জুতা। স্কেটিং জুতা চিনো তো সবাই, তো মুভ করে। তো ট্রেন ব্রেক করা হলো, তুমি কি করবে? ট্রেন যেই ব্রেক করবে সেই তুমি সামনের দিকে অথবা পিছনের দিকে গতিশীল হবে। তোমাকে তো কেউ বল প্রয়োগ করেনি। তোমাকে যদি বল প্রয়োগ না করে তাহলে তোমার তো যাওয়ার কথা না। তো এখানে নিউটনের সূত্র কি খাটলো? খাটলো না। নিউটন কি বলেছে? বল প্রয়োগ করলে বস্তু যাবে, কিন্তু তোমাকে কেউ বল প্রয়োগ করেনি, কিন্তু তুমি গতিশীল হচ্ছ। তাহলে এই প্রসঙ্গ কাঠামো যখন ব্যবহার হবে তখন তাকে বলবো নন ইনার্শিয়াল প্রসঙ্গ কাঠামো বা অজড়। আচ্ছা, এইবার আসো, আমরা স্থিতি বা গতি, রেস্ট মোশন নিয়ে কথা বলেছি। অবজেক্ট অ্যান্ড পার্টিকেল, অবজেক্ট আর পার্টিকেল কাকে বলবো? অবজেক্ট অ্যান্ড পার্টিকেলস। দেখো, যদি কোনো একটা বস্তু S = ut প্লাস হাফ a t স্কোয়ার, এটা কিসের সমীকরণ? দূরত্বের সমীকরণ। কার দূরত্ব?
কোন একটা অবজেক্টের, এই অবজেক্টের সাইজ কি, এই অবজেক্ট বড় না এই অবজেক্ট ছোট, না অবজেক্ট যে কোনো জন্য এটা প্রযোজ্য? তো উত্তর, এটা যে কোনো অবজেক্টের জন্য প্রযোজ্য নয়। এটা কার জন্য প্রযোজ্য? বলছে যে কণার জন্য। কণা অর্থাৎ বস্তুর সাইজ ছোট। তো বস্তুর সাইজ ছোটোর জন্য কেন হলো, বা বড় হলে কি হতো? একটা উদাহরণ দিই, তোমরা বুঝবে। মনে করো একটা ব্রিজ, একটা ব্রিজ, এই ব্রিজে একটা ঢিল তুমি এখান থেকে এখানে দিলে, পৌঁছতে সময় লাগলো 10 সেকেন্ড, বেগ মনে করো 10, তাহলে দূরত্ব কত? 10 মিটার পার সেকেন্ড। আমরা সূত্র কি জানি? এসি ইজিক্যাল টু ভিটি। তাহলে দূরত্ব হচ্ছে 100 মিটার আমরা বলি। অথবা মনে করো আমার দেওয়া আছে হচ্ছে এস 100 মিটার আর ভি হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। তো টাইম কত? তো টাইম হচ্ছে 10 সেকেন্ড। কী করে বের করলাম? টাইম ইকুয়াল টু এস বাই ভি। এস 100, ভি 10, তাহলে 10 হয়ে গেল। এখন এই যে অবজেক্টটা, ঢিলটা এখান থেকে এই পারে যেতে সময় নিল 10 সেকেন্ড। এইবার মনে করো এই অবজেক্টকে আমি চেঞ্জ করে একটা ট্রেন নিলাম। কি নিলাম? ট্রেন, যার দৈর্ঘ্য 10 মিটার। 10 মিটারের একটা ট্রেন। এইবার এর বেগ কত? 10। দূরত্ব কত? 100। এখান থেকে এখানের দূরত্ব 100। তো ট্রেন এপার থেকে ওইপার যেতে কতটুকু সময় নেবে? কোন সূত্র ব্যবহার করব? আমরা সময় গণনা শুরু করলাম। ট্রেন যেই ইন করলো আমরা সময় স্টার্ট করলাম। এটুক কত মিটার? 10 মিটার। তো যেই এখানে আসলো আমি কি, হ্যাঁ এটা হচ্ছে 100 মিটার। খেয়াল করো, এ যখন এরকম 10 মিটার ঢুকে পড়লো, আমরা সময় গণনা শুরু করলাম। যে ইন মানে ইন করছে তখনই আমরা সময় গণনা স্টার্ট করলাম করে, এ যখন এখানে আসবে, এখানে, তখন কি আমি সময় গণনা শেষ করব, না ও যখন এইটা পার করবে তখন সময় গণনা শেষ করব? যখন পার করবে। তার মানে এর এখান থেকে এখানে পার হতে 10 সেকেন্ড সময় লাগবে না বেশি লাগবে? কেন কেন? কারণ তার সাইজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই 10 মিটার বেশি হওয়ায় তার 11 সেকেন্ড সময় লেগে গেল। তাহলে এই ইফেক্টটা কি দেখালো? একটা ঢিলের জন্য এই সমীকরণ ঠিক আছে, কিন্তু একটা ট্রেনের জন্য এটা ঠিক নেই। এইটাকে তখন আমরা বলবো পয়েন্ট অবজেক্ট। কি অবজেক্ট? আর এটাকে কি বলবো? বডি অবজেক্ট। ঠিক আছে? এ পর্যন্ত যত সূত্র তৈরি হয়েছে, যে সূত্রই হোক না কেন, সব সূত্র পয়েন্ট অবজেক্টের জন্য। যদি বডি অবজেক্ট হয় তাহলে সূত্রের চেঞ্জ হয়ে যায়। সূত্রের চেঞ্জ মানে কিছু অ্যাডিশন হয়, কিছু বিয়োগ হয় ইত্যাদি। কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তাহলে আমরা অবজেক্ট কোনগুলো আর পার্টিকেলস কোনগুলো বুঝতে পারলাম। পার্টিকেলস মানে কণা, অবজেক্ট হচ্ছে বডির কথা বলছি। আচ্ছা, এরপরে আমরা এই মোশন যে আমরা পেলাম, এই মোশন কয় ধরনের হতে পারে? টাইপ অফ মোশন। ইংরেজিতে লিখলে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি জানবো? টাইপ অফ মোশন। কয় ধরনের মোশন হতে পারে? তো এই টাইপ তোমাদের বই নাই, আমি বলি। একটা হচ্ছে
যখন বস্তু সোজা চলে, স্ট্রেট লাইন, তখন তাকে আমরা বলবো লিনিয়ার মোশন। কি বলবো? লিনিয়ার মোশন। একটা জিনিস খেয়াল করো, একটা বস্তু একই বেগ নিয়ে সোজা পথে যাচ্ছে, আর একটা বস্তু ওই বেগ নিয়েই বৃত্তাকার পথে যাচ্ছে। তো বৃত্তাকার পথে যাওয়াকে কি বলবো? গতি। লিনিয়ার মানে সোজা পথকেও বলবো গতি। তাহলে গতি কয় ধরনের পেলাম? দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটা হচ্ছে সার্কুলার মোশন। তো লিনিয়ার মোশন কাকে বলবো? যদি বস্তু সোজা পথে চলে, সরল পথে চলে, তাহলে তাকে লিনিয়ার মোশন বলবো। তাহলে ইফ দ্য অবজেক্ট মুভ ইন স্ট্রেট লাইন, তাহলে বস্তুর ওই গতিকে কি বলবো? লিনিয়ার মোশন। আচ্ছা, লিনিয়ার মোশনে যদি পার্টিকেল হয় তাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার মোশন। কি বলবো? রেক্টিলিনিয়ার মোশন যদি পয়েন্ট অবজেক্ট হয়। আর যদি বডি অবজেক্ট হয় তাহলে তাকে বলবো ট্রানজিটরি মোশন। তাহলে লিনিয়ার মোশন কয় ধরনের? দুই ধরনের। যখন পয়েন্ট অবজেক্ট হবে তখন তাকে রেক্টিলিনিয়ার বলবো, আর যদি বডি অবজেক্ট হয় তখন তাকে বলবো ট্রান্সলেটরি মোশন। একটা হচ্ছে লিনিয়ার মোশন, আর দুই নম্বর কি? ট্রান্সলেটরি মোশন। এটা কি? যদি পয়েন্ট অবজেক্ট হয়, এই মোশন হচ্ছে পয়েন্ট অবজেক্ট, আর এই মোশন হচ্ছে বডি অবজেক্ট। ওকে, পয়েন্ট অবজেক্ট হলে তাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার মোশন, অর্থাৎ স্ট্রেট লাইনে চলছে। এও স্ট্রেট লাইনে চলছে কিন্তু অবজেক্টটা বডি। ঠিক আছে? আচ্ছা, এইবার দুই নম্বর মোশন হচ্ছে সার্কুলার মোশন। যদি একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে রেখে সার্কুলার পথে ঘুরে, তাহলে তাকে বলবো আমরা সার্কুলার মোশন। এটা ফর পয়েন্ট অবজেক্ট। আর যেই বডি অবজেক্ট হবে তখন ওই মোশনকে আমরা বলবো রোটেশনাল মোশন। তাহলে এটা হচ্ছে এ সার্কুলার মোশন, বি হচ্ছে রোটেশনাল মোশন। ওকে, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? যদি পয়েন্ট অবজেক্ট হয় তাহলে তাকে বলবো সার্কুলার মোশন, যদি বৃত্তাকার পথে ঘুরে। আর যদি বডি অবজেক্ট হয়, এখন খেয়াল করবো যে কোনটা বডি অবজেক্ট আর কোনটা পয়েন্ট অবজেক্ট হলে তার কি ইফেক্ট হয় আমরা একটু আলোচনা করতে পারি। মনে করো একটা বল তুমি থ্রো করছো, ক্রিকেট বল, এটা পয়েন্ট অবজেক্ট হবে না বডি অবজেক্ট হবে? একটা ক্রিকেট বল স্পিন করো না, এটা পয়েন্ট অবজেক্ট হবে না বডি অবজেক্ট হবে? তো উত্তর এটা বডি অবজেক্ট। কেন? কারণ হচ্ছে দেখো, তুমি যদি ঘূর্ণয়নে এর ইফেক্ট দেখাই তাহলে সেটা বডি অবজেক্ট, আর যদি ইফেক্ট না দেখায় তাহলে পয়েন্ট অবজেক্ট। এখন তুমি ছোট্ট একটা গুলি যদি ঘোরাতে চাও, ঘোরাতে পারবে? না, ঘোরাতে পারবে না। একটা গুলি মানে কাঁচের গুলিকে যদি তুমি স্পিন করতে চাও, পারবে কি না? তো উত্তর পারবে না। সাইজ, তাহলে ওইটা হবে পয়েন্ট অবজেক্ট।
আর যদি আমরা এই যে বল খেলি না, কি বল খেলি, ক্রিকেট বল, দেখো কই স্পিন করতে পারি, তাহলে এটা হবে বডি অবজেক্ট। ওকে, ঘোরাতে ইফেক্ট যদি দেখাই, অনুরূপভাবে এখানে একটা বস্তুকে তুমি ফেললে ঘোরাতে ঘোরাতে, তাহলে যদি বস্তু এরকম হয় তো এর পয়েন্ট অবজেক্ট হবে না বডি অবজেক্ট হবে? তো উত্তর এটাও বডি অবজেক্ট। কেন? কারণ ছোট্ট একটা বস্তু যদি তুমি এখান থেকে ফেলো তাহলে ও নিচেই পড়বে, কিন্তু একে যদি তুমি গড়াতে গড়াতে ফেলো তাহলে ও দেখো ওখানে না পড়ে একটু দূরে এসে পড়বে, এই যে দূরে পড়লো, ঠিক? তাহলে এইটা হয়ে গেল বডি অবজেক্ট। আর ছোট্ট পার্টিকেল যদি পড়ে তাহলে ও ওই বরাবরই পড়বে, পয়েন্ট অবজেক্ট। সাইকেলে চড়ে একটা বানর ঘুরছে, সাইকেল রেস খেলা দেখাচ্ছে, বলো ওই সাইকেলের পুর ওই বানর পয়েন্ট অবজেক্ট না বডি অবজেক্ট? তো উত্তর পয়েন্ট অবজেক্ট। কেন? কারণ বানর সাইকেলে থাকলে সাইকেলের ঘূর্ণয়নের কোনো ইফেক্ট দেখায় না, ওতে কোনো বাধা হয় না। বাধা হয়? ওর ঘূর্ণয়নে কোনো বাধা দেয়? বাধা দেয় না, সুতরাং ওইটা পয়েন্ট অবজেক্ট। একটা ব্রিজের কাছে একটা ট্রেন, এটা পয়েন্ট অবজেক্ট না বডি অবজেক্ট? তো উত্তর সেটা ডিপেন্ডস করছে ব্রিজ কত বড়। যদি পদ্মা ব্রিজ হয় তাহলে ওটা পয়েন্ট অবজেক্ট হয়ে যাবে, বা আরও বড় যদি ব্রিজ হয়। কিন্তু যদি এই ছোটো বেলি ব্রিজ হয় তাহলে সেটা বডি অবজেক্ট হয়ে যাবে। তাহলে এটা ডিস্টেন্সের উপর নির্ভর করছে। ওকে, এরপরে আর একটা মোশন শুনো, সেটা হচ্ছে 3 নম্বর, ভাইব্রেটরি মোশন, অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, অসিলেশন দেয় না, এই যে, হ্যাঁ এরকম, এই এটাকে টু অ্যান্ড ফ্রো বলে, টু অ্যান্ড ফ্রো, এদিকে ওদিক করা, এই মোশনকে আমরা বলছি অসিলেটরি মোশন, যদি পয়েন্ট অবজেক্ট হয়। সরি, এটা বডি অবজেক্ট, এটা বডি অবজেক্ট। আর ভাইব্রেটরি মোশন, ভাইব্রেটরি মোশন মানে ভাইব্রেশন দিচ্ছে খুব দ্রুত, টাইম পিরিয়ড কম। এখানে টাইম পিরিয়ড বেশি আর এখানে টাইম পিরিয়ড কম। যদি টাইম পিরিয়ড কম হয় তাহলে সেটা হবে ভাইব্রেটরি মোশন, আর টাইম পিরিয়ড বেশি হলে অসিলেটরি মোশন। কলম লিবা? ওকে, এইবার আমরা শেষ করলাম সংক্ষিপ্ত আলোচনা। আমরা এইবারে ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এই চ্যাপ্টারে আমরা একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি বা তিনমাত্রিক গতি, আমরা ডাইমেনশন বুঝতে চাই। ডাইমেনশন কি হবে? যদি ডাইমেনশন একমাত্রিক গতি, দেখো এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড, যে কোনো এক অক্ষ বরাবর যদি বস্তু গতিশীল হয় তাহলে তাকে লিনিয়ার মোশন বলবো বা ওয়ান ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশন হতে হলে কি হতে হবে? আমার এইরকম হওয়া লাগবে, যদি আমি এরকম লিখতাম তাহলে এটা কি টু ডাইমেনশনাল হতো? তো উত্তর হতো, কিন্তু এখন না। কেন না? কারণ টু ডাইমেনশন হতে হলে এই কার্ভের মান অবশ্যই একটা সমতলে হতে হবে, একটা সমতলে। আমি যদি এরকম লিখি, এটা ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন? তো উত্তর এটা ওয়ান ডাইমেনশন। এদিকে এক্স দিলাম, এদিকে ওয়াই দিলাম।
এদিকে জেড দিলাম, তো কয় ডাইমেনশন হলো? 1 ডাইমেনশন। কিন্তু আমি যদি বলি এইটা কোন ডাইমেনশন, তো তোর ফের আবার এইটাকে এক্স বললাম, 1 ডাইমেনশন। তাহলে এটা দিয়ে আমি বুঝতে পারবো না যে 1 ডাইমেনশন কি 2 ডাইমেনশন। এখন যদি আমি তোমাকে এরকম দিই, তাহলে তুমি কোনোভাবেই ফিট করতে পারবে না এক অ্যাক্সিস বরাবর। সুতরাং এটা 2 ডাইমেনশন। আর এখান থেকে যদি একটু উপরে উঠে আসো, তাহলে এটা হবে 3 ডাইমেনশন। তাহলে ডাইমেনশন বোঝাও জরুরি। ওকে, এই হচ্ছে ডাইমেনশন। ছোট ছোট জিনিসগুলো আমরা বুঝে নিব। আচ্ছা, এর স্থানাঙ্ক x2 y2, এটা প্রসঙ্গ কাঠামো, এখান থেকে ডিস্টেন্স r1, এখান থেকে ডিস্টেন্স r2, এটা কি অবস্থান ভেক্টর? এগুলো তো ভেক্টরে পড়েছি, তাই না? আমি এখন ডিসপ্লেসমেন্ট চাই, সরণ। সরণ কি? পিকিউ। সরণ কি? পিকিউ। তাহলে পিকিউ বের করতে পারবো? পিকিউ বের করা আমরা জানি। ওপি কি? ওপি ভেক্টর সমান হচ্ছে x1i প্লাস y1j, আর ও কিউ ভেক্টর সমান x2i প্লাস y2j। আমার দরকার কি? পিকিউ ভেক্টর। পিকিউ ভেক্টর সমান কি বলো তো? হ্যাঁ, ও কিউ বিয়োগ ওপি, দ্যাট ইজ x2 মাইনাস x1 ইন্টু আই প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে। এটার মান বের করতে হলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তাহলে এটাকে কি বলছি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ। তাহলে সরণ কাকে বলবো? এক কথায় যদি বলি, ছোট্ট করে বলো তো। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলবো? খুব সহজ হয়ে গেল না? সরণ কাকে বলে? সহজ। অবস্থান ভেক্টর পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, এখান থেকে তার এখানে যেতে সময় লাগে, এখানে সময় স্টার্ট করলো t1 ইজিক্যাল টু 0, আর এখানে tf ইজিক্যাল টু t। তাহলে সময়ের ব্যবধান কত? তার মানে t। তাহলে 1 সেকেন্ডে সে কতটুক দূরত্ব বা সরণ অতিক্রম করলো 1 সেকেন্ডে? ভেরি গুড। r2 মাইনাস r1, r2 মাইনাস r1 ডিভাইডেড বাই tf মাইনাস ti, অর্থাৎ এটাকে আমরা লিখবো ডেল্টা আর ডেল্টা টি। এটা আসলে কি বলতো? বেগ, তাই না? দেখো এই টার্মকে আমরা ভেক্টরে লিখছি dr বাই dt, এই টার্মকেই তো লিখছি। তাহলে বেগ কাকে বলে? অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বেগ বলে। সহজ। অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বেগ বলে। ওকে, দ্রুতি কাকে বলে? স্পিড। শুধু এর মানকে, এর মানকে দ্রুতি বলবো। এর মানকে হ্যাঁ না, তার মানে মান নিচ্ছি আমি। মান মানে একই কথা, দ্রুতি। তাহলে দূরত্বের হারকে বেগ বলছি। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্ত।